আপনি জীবনে অনেক পরাজয়ের মুখোমুখি হবেন, কিন্তু নিজেকে কখনো পরাজিত হতে দেবেন না। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা টার্গেট প্রশ্ন সংকলন এই বইটির ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান বিষয়টি নিয়ে আলোচনা করছি, যেখানে আমাদের টার্গেট যে দ্বিতীয় পরীক্ষাটিকে নিয়ে। সোনারপুর বিদ্যাপীঠ, যেটা সাউথ 24 পরগনাতে রয়েছে, তো এই স্কুলটি নিয়ে আমরা আজকে আলোচনা করে নেব। ওকে, আর আজকের ক্লাসের মধ্যে যারা নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার। ক্লাস 9-এর মানে তোমাদের জন্য মঙ্গল, বৃহস্পতি, শনি, তো এটা তালবশ হয়ে যাবে শনি, এবং ক্লাস 10-এর সোম, বুধ, শুক্র ঠিক সকাল 7টাতে কেবলমাত্র ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর তোমরা একটি করে ক্লাস পেয়ে যাবে। ওকে, তাহলে আজকে আমরা ক্লাসের দিকে যাই। তো প্রথমত আমরা যে স্কুলটি নিয়ে শুরু করতে যাচ্ছি আজকে, সোনারপুর বিদ্যাপীঠ। তো এখানে প্রথম কোশ্চেন কি বলছে একটু দেখে নিই। বলছে স্প্রিং এর বল ধ্রুবক ও প্রদত্ত কোন রাশির মাত্রা সমান, সেটি হয়ে যাবে পিস্টন। নেক্সট, বস্তুর ওজন ও প্লবতা সমান হলে বস্তুটি সম্পূর্ণ ডুবে ভাসবে। নেক্সট বলছে 2 গ্রাম অণু CO2, আচ্ছা এটা ছোট একটা ম্যাথ রয়েছে, এটার একটু ক্যালকুলেশনটা আমরা দেখে নিই। 2 গ্রাম অণু CO2 এর ভর কত হবে, সেটা 4টি অপশান দেওয়া রয়েছে, সঠিকটা আমরা বেছে নেব। তো CO2 মানে কার্বন ডাইঅক্সাইডের, CO2 এর আণবিক ভর, কার্বনের 12, ও এর জন্য 16, দুটি ও রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, তাহলে 12 প্লাস 16 দুগুণে 32 সমান 44 গ্রাম। আমরা এখানে লিখতে পারি এক গ্রাম অণু সমান 44 গ্রাম। তো আমাদের 2 গ্রামের জন্য বলেছে 2 গ্রাম অণু সমান 44/1 ইন্টু 2, তাহলে আমরা পাচ্ছি কি 44 গুণিতক 2 করলে 88 গ্রাম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান বি সঠিক হয়ে যাবে। তাহলে আমরা এখানে মার্ক করে নিই 88 গ্রাম। নেক্সট বলছে 1 AMU সমান কত গ্রাম, তো সেটা 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। নেক্সট রয়েছে ধোঁয়া হলো একটি কঠিন এরোসল। নেক্সট, বিশুদ্ধ জলের pH কত, সেটা 7। তারপরে রয়েছে মিউরিয়াটিক অ্যাসিড হলো কোনটি, HCl কে আমরা মিউরিয়াটিক অ্যাসিড বলে থাকি। নেক্সট বলেছে m ভরের কোনো বস্তুর ভরবেগ p ও গতিশক্তি k এর সম্পর্ক হলো যে k সমান p²/2m। ওকে, এখন আমরা একের দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, এগুলো আমরা কমপ্লিট করলাম। নেক্সট, অতি সংক্ষিপ্ত উত্তর দাও, এটা নিয়ে শুরু করতে যাচ্ছি। তো প্রথম প্রশ্নটি বলেছে সান্দ্রতাঙ্কের SI একক কি, যেটা হয়ে যাবে পাস্কাল সেকেন্ড। ওকে, পাস্কাল সেকেন্ড। নেক্সট বলছে 1 ATM সমান কত পাস্কাল, সেটা 1.013 ইন্টু 10⁵ পাস্কাল PA। নেক্সট, পীড়নের মাত্রীয় সংকেতটি লেখো। তো পীড়নের মাত্রীয় সংকেত হয়ে যাবে ML⁻⁻1 T⁻⁻2। ওকে, নেক্সট পরে রয়েছে মোল কি। তো মোল কি সেটা আমরা নেক্সট পেজে একটু দেখে নেই, যেটা 2.4। এই যে মোল কি এখানে দিয়েছি 2. এটা হচ্ছে 2.4 এর প্রশ্ন। তো মোল কি 1 নম্বরে দেওয়া হয়েছে, তো তোমরা
এইটুকুই লিখবে। তো এখানে আবিষ্কার, অর্থ এসব কিছু করার দরকার নেই। নেক্সট আমরা তারপরে যে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাবতা কমে এমন একটি পদার্থের নাম লেখো। তো আমরা করতে পারি কলি চুন। নেক্সট প্রশমন ক্রিয়া কি? প্রশমন ক্রিয়া এই যে দেওয়া হয়েছে প্রশমন ক্রিয়া, এটা হচ্ছে 2.6 এর অ্যান্সার, দেখে নিও। নেক্সট বলছে এই যে 2.7 অশ্রক্ষমতা ও ওয়াটের মধ্যে সম্পর্ক কি? তো 1 অশ্রক্ষমতা সমান 746 ওয়াট। ওকে, নেক্সট এখন আমরা অতি সংক্ষিপ্ত উত্তরগুলো শেষ করলাম। নেক্সট পরবর্তী অপশানে মানে পরবর্তী দাগ নম্বর যে সংক্ষিপ্ত উত্তর দাও, এই প্রশ্নগুলোর অ্যান্সার দেখে নেব। 3.1-এ কী বলেছে? ভাষণ ও নিমজ্জনের শর্ত কী? তো একটু দাগ রয়েছে, এটা একটু ম্যানেজ করে নিও। যাই হোক, মোটামুটি লেখাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। যে 1 নম্বরে দেওয়া রয়েছে তরলে ভাসমান বস্তু নিজ ওজনের সমান ওজন বিশিষ্ট তরল অপসারণ করবে, এবং দ্বিতীয়ত বলা হয়েছে বস্তুর ভার কেন্দ্র ও প্লবতা কেন্দ্র একই উলম্ব রেখায় থাকবে। নেক্সট ওরই সঙ্গে অথবাতে বলছে রবার ও ইস্পাতের মধ্যে কোনটির বেশি স্থিতিস্থাপকতা? ইস্পাতের। ও কেন সেটা এখানে দেওয়া রয়েছে, দেখো। বলছে মনে হতে পারে যে ইস্পাতের চেয়ে রবার বেশি স্থিতিস্থাপক, কিন্তু তা নয়। ইস্পাতের এবং রবারের বিকৃতি ঘটাতে হলে রবারের চেয়ে ইস্পাত অনেক বেশি বল প্রয়োগ করতে হবে, তাই রবারের চেয়ে ইস্পাতের অনেক বেশি স্থিতিস্থাপক বলতে পারি। অল্প পরিমাণ বল প্রয়োগ করে রবারের দৈর্ঘ্য বাড়ানো সম্ভব হয়, তাই বিভিন্ন বস্তুকে আটকানোর জন্য দৈনন্দিন জীবনে আমরা রবার ব্যান্ড এবং গার্ডার যাকে আমরা বলে থাকি গার্ডার ইত্যাদি ব্যবহার করে থাকি। ওকে, নেক্সট পরবর্তী 3.2-তে কি বলেছে একটু দেখে নিই। তো এটা একটা ম্যাথমেটিকের প্রশ্ন। একটি জলের অণুর প্রকৃত ভর নির্ণয় করো। প্রথমত জলের সংকেত কি হয়ে থাকে? জলের সংকেত হয় H2O। জলের আণবিক ভর হয়ে থাকে H1, দুটো H রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, প্লাস ও এর জন্য 16, তাহলে লিখতে পারি 1 2 2 প্লাস 16 সমান 18 গ্রাম। ওকে, এখন আমরা জানি কি যে 18 গ্রাম এই জলের মধ্যে এক অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। তো সেটাই আমরা লিখব অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23টি জলের অণু মানে জলের H2O এর ভর হয়ে যাবে কত? ভর 18 গ্রাম। তাহলে এখানে বলেছে একটি জলের অণু, তাহলে এতটি জলের অণুতে ভর যদি 18 গ্রাম হয়, তাহলে একটি জলের ভর হয়ে যাবে কত? 18/6.022 ইন্টু 10⁻23। ওকে, তো এটা যদি ক্যালকুলেশন করি আমরা দেখতে পাচ্ছি এটা 2 দিয়ে যাচ্ছে, 2 লং 18, এদিকে 2 3 6 দশমিক চলে এলো, 2 0 0 2 1 2 2 1 2, আর মোটামুটি কাটাকাটি যাচ্ছে না। তো 9কে এই 3011 দিয়ে ভাগ করলে কত হবে? এই পয়েন্টটাকে উপরে তুলে 1000 করে দিই। ওকে, তো এই 9কে 3011 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব, বা তারই সঙ্গে বা আমরা এখানে 9কে 3.011 দিয়ে ভাগ করতে পারি, না হলে যেহেতু দশমিক উপরে তুলে দিয়েছি তাহলে আমরা পাচ্ছি কি 9000/3011। এটা মানে ভাগ করতে তোমাদের সুবিধা হবে। আর নিচে যেমন 10⁻23 ছিল সেটা তেমন থাক। তো একে ভাগ করলে আমরা পেয়ে যাব 2.989
ইন্টু এই 10⁻23 যেটা রয়েছে এটা উপরে উঠলে -23 হয়ে যাবে। ওকে, এটি তাহলে উত্তর, এত গ্রাম। তাহলে ওরই সঙ্গে অথবাতে আর একটি প্রশ্ন দেওয়া হয়েছে, বলছে কার্বন স্কেলে পারমাণবিক ভর এককের সংজ্ঞা দাও। তো বলেছে যে এককের মাধ্যমে কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর প্রকাশ করা হয় এবং যার মান একটি কার্বন 12 এই আইসোটোপের পরমাণুর ভরের 1/12 সমান, তাকে আমরা বলবো পারমাণবিক ভর একক বা AMU। নেক্সট 3.3-তে বলছে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সাধারণ লবণের দ্রাবতা 40 বলতে কি বোঝো। এই যে দেওয়া হয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে 40 গ্রাম সাধারণ লবণ দ্রবীভূত করলে একটি সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়। তো এর সঙ্গে অথবাতে বলছে প্রকৃত দ্রবণ ও কলয়েডীয় দ্রবণের দুটি পার্থক্য লেখো। এই যে এখানে পার্থক্য দেওয়া হয়েছে, দুটি বলেছে, আমরা এখানে 4টি দিয়েছি। তোমাদের মোটামুটি খুব ভালো উত্তরটি হয়ে যাবে এবং তার সঙ্গে বিষয়গুলো দিতে ভুলবে না। নেক্সট 3.4 বলছে অম্লরাজ কি, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যাকে আমরা HCl বলি ও নাইট্রিক অ্যাসিড যার সংকেত NO3 একে 3:1 অনুপাতে মিশ্রণ করলে তাকেই আমরা অম্লরাজ বলবো। বলছে এর ব্যবহার লেখো, সোনা ও রূপা গলাতে ব্যবহার হয়ে থাকে। অথবাতে বলছে দাঁতের ক্ষয়ে pH এর গুরুত্ব কি। নেক্সট পেজে দেখে নেব। এই যে দাঁতের ক্ষয়, এটা হচ্ছে অথবার প্রশ্ন। দাঁতের ক্ষয়ে pH এর প্রভাব 1, 2, 3 তিনটি পয়েন্ট দেওয়া রয়েছে, খুব সুন্দরভাবে দেখে নিও। আর একটা মজার বিষয় যে এরকমই দাঁত যদি তোমাদের কোনো বন্ধুদের থাকে অবশ্যই তার নামটি কমেন্টে লিখতে ভুলবে না। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন 3.5 এখানে বলছে কৃতকার্য ও বস্তুর গতিশক্তির পরিবর্তন এটা প্রমাণ করতে বলছে। তো ওটা আমরা নেক্সট পেজে প্রমাণ করে দিয়েছি। এই যে কৃতকার্য এবং বস্তুর গতিশক্তির পরিবর্তন বলছে m ভরের কোনো একটি বস্তুর ওপর বাইরে থেকে বল প্রয়োগ করলে বস্তুর বেগ u থেকে v হয়ে যায়। মানে প্রথম u ছিল, বল প্রয়োগ করার পরে v হয়েছে। বলছে ধরি ওই বলটি হচ্ছে f বল, আর যতটা তার সরণ হয়েছে সেটা আমরা s দূরত্ব দিলাম। তো আমরা আগে সমীকরণ কিছু জেনেছিলাম যে v² = u² + 2as। এখানে এটাই কি, এ হচ্ছে ত্বরণ, এটা তো তোমরা সবাই জানোই, তো তবুও আমি পাশে লিখে দিয়েছি। আর যখন এই u² সমানের অপোজিটে রয়েছে, যখন এদিকে আসবে প্লাস ছিল সেদিকে, এদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে v² - u² = 2as। এটা আমরা 1 নম্বর সমীকরণ মার্ক করলাম। নেক্সট বলছে ওই f বল প্রয়োগ করলে বস্তুটির প্রথমে বেগ ছিল u, তারপরে বেগ হয়েছে v, তাহলে অবশ্যই গতির শক্তিরও পরিবর্তন হয়েছে। তাহলে গতিশক্তি কত, 12 mv² + 12 mu², কারণ প্রথমে ছিল u, তারপরে বেগ বৃদ্ধি পেয়ে হয়েছে v, তাই জন্য আমরা যেহেতু v এর গতিশক্তি বেশি এই mv² থেকে mu² মাইনাস করলাম। এই যে দেওয়া হয়েছে অন্তিম গতিশক্তি মাইনাস প্রাথমিক গতিশক্তি। তো এখান থেকে 12 m কমন নিলে থাকবে v² - u²। তো আমরা এই প্রথম সমীকরণটা যেটা রয়েছে যে v² - u², এই v² - u² এর মানটিকে আমরা এখানে পুট করে পাই। তাহলে এটা নেক্সট পেজে তুলে ধরা হয়েছে। এই যে 12 m ওই v² - u² এর পরিবর্তে 2as, এখানে 2 কেটে গেল, থাকলো mas। এবার আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রে জেনেছি যে ma = f, তাই জন্য আমরা m এর পরিবর্তে f পুট করলাম এবং s যেমন আছে থাকছেই। তো f সমান আমরা লিখতে পারি বল, আর s কি প্রথমেই বলেছি কি সরণ। তাহলে আমরা বলতে পারি বস্তুর
গতির মানে গতিশক্তির বৃদ্ধি বা তার যে পরিবর্তনটি হয়েছে সেটি বল কর্তৃত্ব কৃতকার্যের সমান, কারণ বল কর্তৃত্ব কৃতকার্য কি হয়, ডাব্লু সমান এফ ইন্টু এস। তো ওটাই আমরা করেছি যে এফ ইন্টু এস সমান বলতে পারি কৃতকার্য সমান ডাব্লু, আর এটাই আমাদের চেয়েছে, এটাই হচ্ছে প্রমাণিত হয়ে গেল। নেক্সট ওরই সঙ্গে আরও একটি প্রশ্ন বলেছে যে কোনো বস্তুর স্থিতিশক্তি ধনাত্মক ও ঋণাত্মক উভয়ই হতে পারে, ব্যাখ্যা করো। তো ওটাও আমরা নেক্সট পেজে দিয়েছি। এই যে নির্দিষ্ট তলে বা এখানে চিত্র সহযোগে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে, একটু দেখে নিতে পারো। এই যে বলেছে স্থিতিশক্তি ঋণাত্মক এবং স্থিতিশক্তি ধনাত্মক হতে পারে। তো এই চিত্রটি সহ এই ছোট্ট একটু অ্যান্সারটি দেখে নেবে। নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। এখানে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম কোশ্চেনটি কি বলেছে দেখে নিই। এম ও 2m ভরের দুটি বস্তুর ভরবেগ সমান, এদের গতিশক্তির অনুপাত কত? তো আমরা প্রথম বস্তু, ফার্স্ট বস্তু এবং সেকেন্ড বস্তু ধরে নিলাম। কি বলেছে একটু দেখব যে m ও 2m ভরের, তাহলে প্রথম বস্তু m সমান বলেছে m, প্রথম বস্তুর জন্য আমরা m1 দিই, সেকেন্ড বস্তুর জন্য m2 সমান বলেছে 2m। বলেছে দুটি বস্তুর ভরবেগ সমান, তাহলে ভরবেগকে আমরা কি দ্বারা জানি, p, প্রথমটার জন্য p1 এবং দ্বিতীয়র জন্য p2। তো বলেছে সমান, তাহলে এটাও p হয়ে যাবে, এটাও p হয়ে যাবে। ওকে, আচ্ছা সরি, আমরা p করলাম, এটা আমরা mv করতে পারি। কারণ কেন, কারণ হচ্ছে p1 সমান মানে p সমান আমরা কি জানি, ভর বেগ কে আমরা p দ্বারা চিহ্নিত করছি, তাই ভরের জন্য m এবং বেগের জন্য v, তাহলে p1 সমান আমরা করতে পারি mv, এখানে p2ও হয়ে যাবে mv। ওকে, এখন এখান থেকে যদি আমরা v এর মানটিকে নির্ণয় করি, বা আমরা এখানে p দিয়ে দিতে পারি, p দিয়ে দিলাম, যে ভরবেগকে আমরা p দ্বারা চিহ্নিত করি, p দিয়ে দিলাম, p1 সমান p, এদিকে হচ্ছে p2 সমান p, এদিকে p1 সমান mv, এদিকে হচ্ছে p2 সমান mv। তো এখান থেকে আমরা v এর মানটিকে নির্ণয় করব। v সমান p বাই m, তো এদিকেও একই হয়ে যাবে, v সমান p বাই m। ওকে, এখন আমাদের বলেছে গতিশক্তির অনুপাত। গতিশক্তি প্রথমটার জন্য E1 সমান জিজ্ঞাসা চিহ্ন এবং দ্বিতীয়টার জন্য E2 সমান জিজ্ঞাসা চিহ্ন। ওকে, এখন আমরা পাশে এখানেই করি যে E1 মানে গতিশক্তির সমীকরণ কি জানি, হাফ mv²। ওকে, যেহেতু এটা প্রথম বস্তুর জন্য তাই m1 দিলাম, তাহলে এখানে করতে পারি হাফ m1 এর মান কত, m, এখানে m দিলাম, v এর মান কত, এই যে 2p বাই m, তাহলে এখানে আমরা করলাম p বাই m এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি হাফ m ইন্টু p² মানে p², আর নিচে m যার হোল স্কোয়ার রয়েছে m ইন্টু m হয়ে যাবে, নিচের m উপরের একটা m কেটে গেল, তাহলে থাকলো হাফ p² বাই m। ওকে, এটা হচ্ছে প্রথমটার জন্য, মানে জায়গাটি একটু শর্টের জন্য এভাবে করলাম। আর দ্বিতীয় বস্তুটার জন্য E2 হবে কি, ঠিক একই রকমের হাফ mv²। তো দ্বিতীয় বস্তুর জন্য নির্ণয় করছি, তাই m2 দিলাম। ওকে, এখন হাফকে হাফ চলে এলো, m2 এর মান কত, 2m, তাহলে এখানে দেই 2m। v² এর মান কত, মানে v এর মান ঠিক আগেরটারই মতো এখানে রয়েছে p বাই m, তাহলে এখানে দিলাম p বাই m এর হোল স্কোয়ার। ওকে, তাহলে হাফ 2m
পি স্কোয়ারের মান পি স্কোয়ার, আর এম স্কোয়ারের মান আমরা এম ইন্টু এম করলাম। তো নিচের এম উপরের একটা এম কেটে গেল। আমরা এখানে দুই দুইও কাটতে পারতাম, তো কাটলাম না, যাতে আমাদের পরে ক্যালকুলেশনের সুবিধা হয়। তাহলে ওই দুইটাকে আমরা সামনে নিয়ে চলে এলাম, আর হাফ যেমন ছিল হাফ রাখলাম, পি স্কোয়ার বাই এম। এখন দেখো E1 এর মান একটা বেরিয়েছে এবং E2 এর একটা মান বেরিয়েছে। এখন এই দুটোকে আমরা অনুপাতে নির্ণয় করব। তো এখানে লিখতে পারি প্রশ্নানুসারে P1, আচ্ছা পি বলছি, E1 অনুপাত E2। তাহলে E1 এর মান কত বেরিয়েছিল? এই যে হাফ পি স্কোয়ার বাই এম। তো ওটাই আমরা এখানে পুট করি যে হাফ পি স্কোয়ার বাই পি স্কোয়ার বাই 2m, হাফ পি স্কোয়ার বাই এম। ওকে, হাফ পি স্কোয়ার বাই এম। আর দ্বিতীয়টির জন্য কত ছিল? 2 ইন্টু হাফ পি স্কোয়ার বাই এম। তাহলে এখানে করি 2 ইন্টু হাফ পি স্কোয়ার বাই এম। এখন আমরা এখানে একটু কাটাকাটি দিয়ে দিব, খুব সহজে হয়ে যাবে। হাফ, এদিকের হাফ কেটে গেল, পি স্কোয়ার বাই এম কেটে গেল। তাহলে এখানে থাকলো 1, এদিকে থাকছে 2। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এই কারণেই আমি সেখানে 2 কাটিনি, যাতে এখানে খুব ক্যালকুলেশনটা খুব ইজি হয়ে যায়। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট এখন বলছে ক্ষমতার সঙ্গে বস্তুর বেগের সম্পর্কটি লেখো। তো ক্ষমতা এবং বেগ এর সম্পর্কটি হয়ে যাবে যে ক্ষমতা সমান বেগ ইন্টু বল। এরা হচ্ছে ক্ষমতা এবং বেগ একে অপরের সমানুপাতিক। ওকে, একটু বল বানানটা বারবার একটু ভুল হয়ে যাচ্ছে। ওকে, একটু মোবাইল স্ক্রিনের উপরে লিখছি তো, তাই একটু সমস্যা হয় আর কি। নেক্সট বলছে অথবাতে কার্যহীন বল কি? এই যে কার্যহীন বল কাকে বলে দেওয়া হয়েছে, বলছে কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের প্রয়োগবিন্দুর সরণ প্রযুক্ত বলের অভিমুখে লম্ব দিকে হলে ওই বলটি কোনো কার্য করে না এবং ওই বলকে কার্যহীন বল বলে। ওর সঙ্গে বলছে সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তনের জন্য কৃতকার্য কত ব্যাখ্যা করো। তো এখানে আরেকটা কথা বলে দিই, কার্যহীন বলের দুটো উদাহরণ দেওয়া রয়েছে, তার মধ্যে যে কোনো একটা উদাহরণ তুলে দিও। তো এই সূর্যের চারিদিকে ঘোরার ব্যাপারটা এই যে এখানে উত্তরটি দিয়েছি। বলছে বৃত্তাকার পথে আবর্তনশীল পৃথিবীর ওপর অভিকেন্দ্র বল ক্রিয়া করে, তা পৃথিবীর গতির অভিমুখের সঙ্গে সর্বদাই লম্বভাবে থাকে, তাই অভিকেন্দ্র বল কোনো কার্য করে না, অর্থাৎ অভিকেন্দ্র বল কার্যহীন বল। তার সঙ্গে চিত্র দিয়ে দিয়েছি। নেক্সট 4.2 বলছে নির্দেশক কি? নির্দেশক কাকে বলে? এই যে ছোট্ট করে একটু দিয়ে দিচ্ছি। বলছে যে পদার্থ বর্ণ পরিবর্তনের দ্বারা জলীয় দ্রবণের আম্লিক ও ক্ষারীয় বা প্রশম ধর্ম নির্দেশ করে এবং এর দ্বারা অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়ায় দ্রুত বর্ণ পরিবর্তনের দ্বারা প্রশমক্ষণ নির্দেশ করে, তাকে আমরা নির্দেশক বলে থাকি। যেমন কিছু উদাহরণ দিয়েছে যে লিটমাস কাগজ, ফেনপথিন, ইথাইল, অরেঞ্জ, এইসব। তারপরে বলেছে বিলীয়মান রং কি? বিলীয়মান রংটা কি একটু বলে দিই, যে NH4OH এর সঙ্গে, এটা হচ্ছে H, এর সঙ্গে ফেনেলফথিলিন, এর সঙ্গে ফেনেলফথেলিন, মানে এই যে ফেনলফথ্যালিন রয়েছে, এটি যখন NH4OH এর সঙ্গে যুক্ত হয়ে যাবে তাকেই আমরা বলবো বিলীয়মান রং। ওকে, নেক্সট বলছে পিএইচ স্কেল বলতে কি বোঝো? তো এটা দিয়েছি যে পাশে পিএইচ স্কেল কি।
নেক্সট বলছে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বেরিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যোগ করলে কি সমীকরণ সহ লেখো, মানে যোগ করলে কি সমীকরণটি হয় সেটার কথা বলেছে। তো পাশেই আমরা দেখে নিই, এক মিনিট। এই যে বেরিয়াম ক্লোরাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় সাদা রঙের কেলাসাকার বেরিলিয়াম সালফেট অধক্ষিপ্ত হয়, যার সমীকরণটি দেওয়া হলো। নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। 4.3-তে বলেছে দ্রাবতার সংজ্ঞা দাও। তো দ্রাবতার সংজ্ঞা এখানে নেই, নেক্সট পেজে দিয়েছি। এই যে দ্রাবতা কাকে বলে দেওয়া হয়েছে। নেক্সট ওই সঙ্গে বলছে দ্রাবতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ থাকে কেন। তো এই যে শেষের পয়েন্টটি দেখো, উষ্ণতার পরিবর্তনে কঠিন পদার্থের পরিবর্তন হয়, কাজেই দ্রাবতা প্রকাশ করার সময় উষ্ণতার উল্লেখ করা অবশ্যই প্রয়োজন। নেক্সট পরে বলছে অথবাতে সম্পৃক্ত দ্রবণ ও অসম্পৃক্ত দ্রবণ ও অতিপৃক্ত দ্রবণকে কিভাবে শনাক্ত করবে। তো ওই উত্তরটি এখানে দিয়েছি। অথবা এই যে একই উষ্ণতায় যদি দ্রবণটিতে অতিরিক্ত দ্রাব দ্রবীভূত হয় তাহলে সেটি অসম্পৃক্ত, আর যদি না হয় সেটি সম্পৃক্ত। আর ওই দ্রবণটিকে উত্তপ্ত করে তার মধ্যে যদি দ্রবীভূত হয়ে যায় সেটি হচ্ছে অতিপৃক্ত। ওকে, তো এখানে একটু দাগ নম্বরগুলো দিয়ে দিই। এটা হচ্ছে, এক মিনিট, এটা হচ্ছে 4.3 দাগ। এটা হচ্ছে, তাহলে লিখতে পারি যে 4.3 একের দাগ, আর এটা হচ্ছে 2-এর দাগের অ্যান্সার। ওকে, নেক্সট 4.4 বলছে মোলার আয়তন কি। তো মোলার আয়তন বা আমরা যাকে গ্রাম আণবিক আয়তন বলে থাকি এখানে তুলে ধরা হয়েছে। বলেছে নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে 1 মোল অণু পরিমাণ যে কোনো গ্যাসীয় পদার্থ যে আয়তন অধিকার করে তাকে ওই চাপ ও উষ্ণতায় ওই গ্যাসীয় পদার্থের গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন বলে। তো এসটিপি বলতে এই যে নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে রয়েছে, এই কথাটিকে আমরা শর্টে এসটিপি লিখে থাকি। তো এসটিপিতে সকল গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। একটা উদাহরণও দিয়েছি। নেক্সট দ্বিতীয় নম্বরে একটা ছোট ম্যাথ রয়েছে, অল্প কিছু ক্যালকুলেশন, এটা একটু দেখে নিই। এনটিপিতে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে CO2 এর আয়তন নির্ণয় করো। তো CO2 এর আণবিক ভর হয়ে যাবে কার্বনের 12, ও এর 16, দুটো রয়েছে 2 দিয়ে গুণ দিলাম, তাহলে 12 প্লাস 16 দুগুণে 32, পাচ্ছি 44 গ্রাম। এখানে তাহলে লিখতে পারি এনটিপিতে 44 গ্রাম CO2 এর আয়তন 22.4 লিটার। তাহলে ওই এনটিপিতে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত হয়ে যাবে, 22.4 বাই 44 ইন্টু 11। 11 4 44, 4 দিয়ে দিলে 4 5 20, পয়েন্ট আসছে 4 6 24, তাহলে 5.6 লিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট এখানে বলছে অথবাতে 1-এর মানে 1-এর দাগের 1 মোল ইলেকট্রনের তড়িৎ আধানের মান কত। তো এটা লিখে দিই তীর চিহ্ন দিয়ে যে 96500 কুলম্ব, বা আমরা একে লিখতে পারি 1 ফ্যারাডে। ওকে, নেক্সট বলছে অ্যাভোগাড্রো সংখ্যার মান কত। এটা তো সবাইই জানা যে 6.022 ইন্টু 10⁻23। ওকে, নেক্সট পরবর্তী 4.5 ধারারেখার দুটি বৈশিষ্ট্য লেখো। তো প্রথম বলেছে তরলের মধ্যে প্রতিটি তরল কণার বেগ সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকে। দ্বিতীয়ত বলেছে দুটি প্রবাহ রেখা
পরস্পরকে ছেদ করে না। তৃতীয় বলেছে এই প্রবাহে তরলের বেগ কম থাকে। নেক্সট বলেছে বার্নৌলির নীতিটি লেখো। তো বার্নৌলির নীতি এই যে প্রথমেই বলে দেওয়া রয়েছে, কোনো তরলের ধারারেখ প্রবাহ হলে প্রবাহনালীর যে কোনো ছেদে তরলের প্রতি একক ভরের চাপ শক্তি, স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল সর্বদা ধ্রুবক থাকে। নেক্সট অথবাতে বলছে জামা কাপড় পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট ব্যবহার করা হয় কেন। ওরই সঙ্গে বলছে ধারালো ছুরি দিয়ে সহজে কাটা যায় কেন, যে ধারালো ছুরির মধ্যে ক্ষেত্রফল কম থাকে। ওকে, যেহেতু এটা 1 নাম্বারের জন্য দিয়েছে ক্ষেত্রফল, তাই 1 নাম্বারেরই মতো করে দিচ্ছি, ক্ষেত্রফল কম বলে খুব সহজে কেটে যায়। নেক্সট বলছে এই যে তার আগে যেটা ছেড়ে গেলাম, যে জামা কাপড় পরিষ্কার করার জন্য এই যে ডিটারজেন্ট ব্যবহার করি কি কারণে, এই যে ময়লার সাথে তৈলাক্ত জিনিস মিশে জামা কাপড়ের সুতোর ফাঁকে ঢুকে থাকে। সাধারণ জলে তেল মিশে না বলে জল দিয়ে তৈলাক্ত ময়লা পরিষ্কার করা হয় না। এই ডিটারজেন্টের অণুর দুটো প্রান্ত থাকে, এক প্রান্ত জলের দিকে আকর্ষিত হয় আর এক প্রান্ত তেলের দিকে আকর্ষিত হয়। যে প্রান্ত তেলের দিকে আকর্ষিত হয় সেটা যখন কাপড়ের সংস্পর্শে আসে তখন তৈলাক্ত ময়লার অণুগুলো কাপড়ের সুতোর ফাঁক দিয়ে বেরিয়ে আসে, তখন জামা কাপড় পরিষ্কার হয়, আর এই কারণে ডিটারজেন্ট মেশানো হয়ে থাকে। ওকে, তাহলে আজকে আমাদের টপিকে মোটামুটি যেসব কোশ্চেনগুলো ছিল সব কিছুই আমরা কমপ্লিট করে ফেললাম। তো আর বিশেষ কিছু স্কুল নেই, আর বোধহয় 1 মিনিট একটু দেখে নিই, আর একটা স্কুল বাকি রয়েছে, সরি একটা বলছি, আর হচ্ছে 2টো স্কুল বাকি রয়েছে, মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, আর বিশেষ একটা লেট হবে না। আর এর আগের স্কুলগুলো যারা দেখোনি তারা অবশ্যই প্লে লিস্টে পেয়ে যাবে ক্লাসগুলো, তোমরা ওখান থেকে দেখতে পারো। আর একটা ছোট কথা, ক্লাস শেষে ফাইনালি যে পিডিএফটি রেডি হলো, যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে ঠিক ক্লাসের নিচে একটা যে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্ক পাবে, ওখানে প্রতিনিয়ত ক্লাসের পিডিএফগুলো আপলোড করা হয়ে থাকে, তোমরা ওখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই ছিল। সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটি এখানেই রাখছি।